আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহাদাত জুয়েল। আজ বায়োপসি সলিউশন এর সৌজন্যে আমরা যেই পডকাস্ট নিয়ে আলোচনা করব সেটার টপিক হলো ক্যান্সার নির্ণয়ে বায়োপসির গুরুত্ব। আমার সাথে আজকে গেস্ট হিসেবে আছেন তিনি তার অবশ্যই পরিচয় দিবেন ডাক্তার সৈয়দা সাদিয়া আফরিন। আমি তার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দা সাদিয়া আফরিন, ঢাকা মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত। আমি ধ এমডি প্যাথোলজি কমপ্লিট করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকেই। ধন্যবাদ ডক্টর জুয়েল। ডক্টর সাদিয়া, আ ইতিমধ্যে আমরা জানি যে আপনি এমডি প্যাথোলজি কমপ্লিট করে যেটা ক্যান্সার ডায়াগনোসিস এর জন্য একটা উন্নত স্পেশালাইজড ডিগ্রি আপনি সুনামের সহিত রিপোর্ট করে যাচ্ছেন। তো ১ম এ আমি বলব যে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট বা সাইটোপ্যাথোলজি রিপোর্ট, এই হিস্টোপ্যাথোলজি রিপোর্ট বিষয়টা কি? যেটা সাধারণ জনগণ আসলে বুঝবে, ওভাবে যদি আপনি একটু বুঝিয়ে বলতেন। আসলে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট হচ্ছে কোষ পরীক্ষা, বিশেষ ধরনের কোষ পরীক্ষা। একজন সার্জন অপারেশনের পরে যে মাংসটা আমাদের কাছে পাঠায়, সেটা আমরা মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে বলে থাকি যে এটা কি ক্যান্সার, বিশেষ কোন ধরনের ক্যান্সার বা কোনো ধরনের প্রদাহ বা অন্য যেকোনো কিছু কিনা। হতে পারে সেটারই কিনা? একটা ফরমেটিভ রিপোর্ট আমরা প্রদান করে থাকি। সেটাই হচ্ছে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট। আচ্ছা, তো এটা ক্যান্সারের ক্ষেত্রে কেন এত গুরুত্বপূর্ণ হলো? ক্যান্সারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ হিস্টোপ্যাথোলজি রিপোর্টকে আমরা সাধারণত গোল্ড স্ট্যান্ডার্ড রিপোর্ট বলে থাকি। কারণ হিস্টোপ্যাথোলজি রিপোর্টে যখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, হুম, তখন আমরা কনফার্ম দেখতে পাই এটা ম্যালিগন্যান্ট সেল কিনা বা খারাপ ধরনের ক্যান্সার কোষ এখানে আছে কিনা বা ক্যান্সার কোষ নেই সেটা আমরা বলতে পারি। এটা যেমন ইম্পোর্টেন্ট, সেই সাথে এটা একজন ক্যান্সার বিশেষজ্ঞকে গাইডলাইন দিয়ে থাকে যে পরবর্তীতে চিকিৎসা হিসাবে সে কি করবে? এইজন্য চিকিৎসার আসলে আউটকামটা কি হবে? হ্যাঁ, শেষ পর্যন্ত অনকোলজিস্ট সেটার একটা ট্রিটমেন্ট দিয়ে থাকে সেই জি। অনুযায়ী। ঠিক আছে। তো এখন আমরা এই যে ক্যান্সার বাংলাদেশের পার্সপেক্টিভ এ আপনারা কোন একটা মানুষের শরীরের ক্যান্সারটা বেশি দেখে থাকেন আরকি? কোথায় ক্যান্সারের একটা বেশি প্রকোপ? ঢাকা মেডিকেলে কাজ করার সুবাদে আমরা বলতে পারি যে আসলে মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা জায়গারই ক্যান্সার এখন অনেক। তার মধ্যেও দেখা যায় যে নাক, কান, গলা থেকে যেমন হুম। থাইরয়েড, লিম্ফ নোড এগুলো থেকে যেমন আসছে ঠিক সেরকমভাবে পাকস্থলী, অন্ত্র, বায়ুপথের ক্যান্সারও আমরা কমনলি পেয়ে ব্রেইন থাকি। টিস্যু ব্রেইন টিস্যু পাই, অথবা ব্রেস্ট। ব্রেস্টের কার্সিনোমা তো উল্লেখযোগ্যভাবেই বাংলাদেশে কেমোথেরাপি দিচ্ছে, চিকিৎসা হচ্ছে এবং ম্যাস্টেকটমি করছে। সো আচ্ছা, আমরা বলতে পারি যে আসলে মানে পুরো শরীরে যেকোনো জায়গার ক্যান্সারই এখন আচ্ছা। পাওয়া যাচ্ছে। জনসাধারণের মধ্যে একটা বিষয় আছে যে ক্যান্সার হলে আনসার নাই। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখবেন? আ ক্যান্সার হলে অ্যান্সার নাই এটা হয়তো প্রাচীনকালে ছিল। বর্তমানে আমরা যদি খুব দ্রুততার সাথে রোগ পরীক্ষা করতে পারি এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারি। কারণ এখন ইমিউনোথেরাপি আছে, কেমোথেরাপি আছে, রেডিওথেরাপি আছে যার মাধ্যমে কিন্তু বর্তমানে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। ধন্যবাদ। এটা অবশ্যই একটা আশার কথা। তো আমরা যতটুকু জানি তাহলে মাথা থেকে পা পর্যন্ত সবগুলো আ টিস্যু সেটা পরীক্ষা করে ডায়াগনোসিস করা আমাদের বাংলাদেশেই এখন সম্ভব। সম্ভব। তো এর মধ্যে আমি যদি বলি যে বায়োপসি সলিউশন কি আসলে উনারা সার্ভিসটা দিচ্ছেন? যে একটা ক্যান্সার ডায়াগনোসিস করার ক্ষেত্রে ওখানে কি পরীক্ষা আসলে হয়? বায়োপসি সলিউশন এ ১ম এই যদি আমরা আসি, শুরুতে আমরা যে পরীক্ষা করে থাকি সেটা হচ্ছে সাইটোপ্যাথোলজি বা এফএনএসি পরীক্ষা, বা আমরা যদি সহজ বাংলায় বলি কোনো মাংসপিণ্ড থেকে বা কোনো ধরনের টিউমার থেকে রস নিয়ে পরীক্ষা করা। হুম, শুরুতে আমরা সাইটোপ্যাথোলজি করছি বা এফএনএসি করছি। এরপরে যদি মনে হয় সেখানে কোনো ধরনের খারাপ কোনো কোষ পাওয়া যায়, সেক্ষেত্রে যদি কোর বায়োপসির প্রয়োজন হয়, তাহলে আমরা কোর বায়োপসি গানের মাধ্যমে কোর বায়োপসি করতে পারি। পরবর্তীতে অপারেশনের পরে যদি পুরো মাংসটা কেটে নিয়ে এসে আমাদের কাছে পাঠানো হয়, আমরা পুরো এক্সিশনাল বায়োপসি বা বায়োপসি পরীক্ষাও আমরা করে থাকি। এবং তারপরে যদি আরো উন্নত কোনো ধরনের পরীক্ষা দরকার হয়, যেমন হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ইমিউনোহিস্টোকেমিস্ট্রিও আমরা সার্ভিস দিয়ে থাকছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আ যেমন সার্জন যখন ওটি করে, তারপরে সেখান থেকে ধরে নিলাম যে সে পাকস্থলী বা স্টোমাক অথবা ব্রেস্ট সে যখন প্যাথোলজি ডিপার্টমেন্টে বা প্যাথোলজি ল্যাবে পাঠায় বা আপনার বায়োপসি সলিউশন এ যদি পাঠায়, সে আসলে
কিভাবে পাঠাবে? প্রসেসটা আসলে কি? আমরা দেখি যে একটা বয়ামের মধ্যে, জারের মধ্যে কিছু সলিউশন থাকে। ওইটার গুরুত্বটা আসলে কি? যেকোনো পরীক্ষার জন্য যে দ্রব্যাদিটা আপনি পাঠাবেন তার মধ্যে আমাদের যে মাংসটা আমরা পাঠাই সেটা ইমিডিয়েটলি দ্রুততার সাথে ফরমালিনে দিতে হবে। ওই যে সলিউশনটা থাকে বয়ম বা কন্টেইনারের মধ্যে সেটা হচ্ছে 10% ফরমালিন। এটা টিস্যুকে বা ওই মাংসকে শক্ত করে প্রিজার্ভেশন করে। মাংসকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে। তো আমরা যখন যেকোনো দ্রব্যাদি পরীক্ষার জন্য কন্টেনারে বা বয়ামে করে পাঠাবো, অবশ্যই খেয়াল রাখবো তার মুখটা যেন ওয়াইড ওপেন হয়। সহজে যেন আমরা মাংসটা বের করে নিয়ে আসতে পারি এবং সেই সাথে ফরমালিনে যেন ওই দ্রব্যটি ডুবে থাকে। অল্প একটু দিলে কিন্তু সেটি সেটা হবে হবে না। না। জি, এটা নিশ্চিত করতে এটা হবে। অবশ্যই নিশ্চিত করতে হবে। এটি একটা ভালো রিপোর্টের ১ম ধাপ। আচ্ছা। ধন্যবাদ যে এই একেকটা রিপোর্ট যে ক্যান্সার ডায়াগনোসিস এর ক্ষেত্রে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট, এটা কেমন সময় লাগে একটা রিপোর্ট পেতে? এটা মাংসর সাইজের উপরে অনেকটা ডিপেন্ড করে। টিস্যু সাইজের উপরে। টিস্যুর সাইজের উপরে ডিপেন্ড করে। যদি ছোট স্যাম্পল হয়, আমরা সাধারণত ছোট হোক, বড় হোক ৩ থেকে ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করে থাকি। তবে যদি এখানে আরো কোনো ধরনের পরীক্ষার প্রয়োজন হয়, যেমন হুম, পিএস স্টেন, স্পেশাল স্টেন লাগলো। যেমন পিএস হুম। স্টেন হতে পারে, ট্রাইকোম স্টেন হতে পারে। যেমন লিভারে ডায়াগনোসিস করার জন্য ট্রাইকোম স্টেন খুব ইম্পোর্টেন্ট। আচ্ছা, সেক্ষেত্রে আমরা আরো কিছুদিন সময় নিয়ে থাকি। ২-১ দিন আচ্ছা। সময় নিয়ে থাকি। এটা রোগীর সাথে কথা বলেই আমরা সময়টা নিয়ে তার মধ্যে থাকি। যদি প্রসেসিং এ কোনটা ২% এরর হয় তখন সেক্ষেত্রে হ্যাঁ, রিগ্রস বা সেক্ষেত্রে আমরা রিপ্রসেসিং এর প্রয়োজন জি, হয়। জি, অবশ্যই। সেক্ষেত্রে সময়টা বাড়ে। ঠিক আছে। আমরা আ আরেকটা যেমন আ জনমনে যেমন থাকে যে ক্যান্সার হলে ডায়াগনোসিস এর জন্য একটা বড় স্যাম্পল দেখা যায় পার্শ্ববর্তী দেশে বা অন্য কোনো দেশে চলে যায়। তো ওইখান থেকে আমাদের বাংলাদেশে এই হিস্টোপ্যাথোলজি রিপোর্ট অথবা সাইটোপ্যাথোলজি রিপোর্টে সাপোর্টটা আসলে কেমন? এবং আপনার বায়োপসি সলিউশন আসলে এটা কিভাবে মূল্যায়ন করবে আরকি? বাংলাদেশে একসময় হয়তো বিশেষজ্ঞ ডাক্তারের কমতি ছিল। এখন কিন্তু যথেষ্ট পরিমাণে আছে এবং বায়োপসি সলিউশন ইয়াং প্যাথোলজিস্টদের একটি লার্জার সংগঠন। এখানে আমরা সবাই মিলে কাজ করছি এবং মাথা থেকে পা প্রতিষ্ঠান, পর্যন্ত একটা স ইয়াংগেস্ট প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান। ইয়াংগেস্ট প্রতিষ্ঠান এবং এখানে আমরা কাজ করছি মাথা থেকে পা পর্যন্ত যেকোনো ক্যান্সারের জন্য। তো বাইরের দেশ কেন? আমরাই তো কাজ করছি। আচ্ছা। আমার মনে হয় যে এই বায়োপসি সলিউশন এ যতজন প্যাথোলজিস্ট কাজ করছেন, এইটা আমি যতদূর বলব যে প্রায় অ্যারাউন্ড 20। জি, তো এতজন প্যাথোলজিস্ট মনে হয় আর কোন প্রতিষ্ঠানে একসাথে কোথাও কাজ কাজ করছে না করে না, রিপোর্ট এবং করে না রিপোর্ট একসাথে। করে না এবং এখানে অ্যা একটা যেকোনো একটা আ দুর্ভেদ্য যে ডায়াগনোসিস এর ক্ষেত্রে সেটাও খুব সেক্ষেত্রে এতজন মিলে আমরা কনসাল্ট করি। একসাথে কনসেনসাস দিয়েও সেটা জি, আউটকাম বের করা সম্ভব এবং এরা প্রত্যেকেই কিন্তু কোয়ালিফাইড। এমডি এবং এফসিপিএস করা, জি, হয় এমডি করা অথবা এফসিপিএস জি। করা। তো অবশ্যই এটা খুব ভালো করছে ভার্সা সলিউশন এবং তাদের রিপোর্টের মান অবশ্যই আমি দেখেছি এবং যারা পাচ্ছেন তাদের কাছ থেকেও ভালো একটা ফিডব্যাক ভালো আসছে। ফিডব্যাক আমরা পেয়েছি। ডাক্তারদের কাছ থেকেও আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি। আচ্ছা। তো এ পর্যায়ে যদি আমি বলি যে আরেকটু অ্যাডভান্স যদি আমি টেকনিকের কথা বলি যে ক্যান্সার ডায়াগনোসিস এর ক্ষেত্রে যেমন একটা কোর বায়োপসি আপনি একটু বলেছেন। একটু ইমিউনোহিস্টোকেমিস্ট্রির কথা বলেছেন। তো সাধারণত কোর বায়োপসি কোন জায়গা থেকে কালেকশনটা করা হয় আরকি? আ যেমন হচ্ছে যদি ব্রেস্টে কোনো টিউমার হুম, হয়, সেক্ষেত্রে আমরা দেখব যে এটা যদি হচ্ছে ইয়াং একটা বাংলাদেশে কিন্তু বর্তমানে 25 ইয়ার্স এজেও ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে যেটা অ্যালার্মিং। 25 ইয়ার্স এজের ফাইব্রোঅ্যাডেনোমা মানে একটা বিনাইন ধরনের টিউমারও হয়ে থাকে। তাহলে হুম, আমরা কোর বায়োপসির মাধ্যমে মাংস নিয়ে বলতে পারি যে এটা হচ্ছে বিনাইন না ম্যালিগন্যান্ট কিনা এবং পরবর্তীতে কোর বায়োপসির মাধ্যমে টিস্যু নিয়ে আমরা যখন দেখলাম এটা ক্যান্সার হুম। সেক্ষেত্রে কিন্তু ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে আমরা টার্গেটেড থেরাপি দেওয়ার পরে টিউমারের সাইজ যখন ছোট হয়ে আসবে, তখনই আমরা ম্যাস্টেকটমিটা করতে পারি। এটা হচ্ছে অ্যাডভান্স টেকনিক। আচ্ছা। এই পর্যায়ে অবশ্যই বায়োপসি সলিউশন তো আপনার রিপোর্ট পর্যন্ত এবং কোর বায়োপসি করা, এটা কালেকশন করা পরবর্তীতে সেটা সাপোর্ট দিচ্ছে। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা, সেটাও একটা সেই সাপোর্ট সাপোর্টও দিচ্ছে। আমরা দিচ্ছি। দিচ্ছে। থ্যাংক ইউ। এটা আসলে যে আমি একজন হিস্টোপ্যাথোলজিস্ট হিসেবে যদি বলি যে এটা একটা সার্জন, তারপরে একজন প্যাথোলজিস্ট
এবং একজন অনকোলজিস্ট। এটা একটা টিম টিম ওয়ার্ক ওয়ার্ক। একজন পেশেন্টের জন্য, এবং এটা আমাদের বাংলাদেশে এখন খুব সুন্দরভাবেই কোলাবোরেট করে এই চিকিৎসা কিন্তু সম্ভব। অনেকেই হয়তো বিষয়টা জানেন না। তো আমরা যদি বলি, বায়োপসি সলিউশন এখানে একটা গাইড অবশ্যই করতে পারে। যদি আপনার আত্মীয়স্বজন বা আপনার কোনো পেশেন্ট বা যেই আশেপাশে যেই হোক, আপনারা বায়োপসি সলিউশনে এই একটা কনসালটেন্সি অবশ্যই আশা করছি আরেকটা পাবে। ব্যাপার হচ্ছে যে যখন কোনো পরিবারের ক্যান্সার ডায়াগনোসিস হয়, রোগীরা পাজল হয়ে যায়। কোন প্রতিষ্ঠানে যাবে? তো হুম। আমরা একই প্রতিষ্ঠানে, একই আমব্রেলার নিচে যখন সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছি, এটা কিন্তু পেশেন্টের অনেক পরিবারের হ্যাসেল জন্য কমে অনেক আসবে। হ্যাসেল ফ্রি হয়ে যায়। হ্যাসেল ফ্রি। কারণ এটা তো স্বাভাবিকভাবেই যে একটা ক্যান্সারের আ ডায়াগনোসিস করা মানে বলতে পারেন যে সেখানে তার একটা ফাঁসি দিয়ে দেওয়া, এবং সেটার তুলনায় তার পরিবার সারাউন্ডিং যারা আছে তারা প্রত্যেকেই উরিট থাকে। খুব অরিড থাকে, এবং এটা একটা পাজলের বিষয় যে এখন কি হবে আসলে? কি করব? আমরা কোথায় যাব? কোথায় যাব? তো অবশ্যই যে বায়োপসি সলিউশন এই ক্যান্সার ডায়াগনোসিস এবং তার পরবর্তী চিকিৎসার জন্য অবশ্যই তারা একটা কনসালটেন্সি দিবেন। এই প্রত্যাশা আসলে অবশ্যই। আমরা চাই আপনাদের কাছে। ধন্যবাদ। এবং এ পর্যায়ে আমি বলব যে সবার উদ্দেশ্যে এই ক্যান্সার যে এটা আসলে কেন হচ্ছে? এটা কেন এত মাত্রাটা বেড়ে যাচ্ছে? এইটা যদি একটু কিছু বলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যান্সার বাড়ার অনেক কারণ আছে। আমাদের ওয়েদার একটা ব্যাপার এখানে। তারপরে কার্সিনোজেনস যেগুলোকে বলি, দূষিত ওয়েদার, তারপরে যানবাহনের চাপ বেশি, খাদ্যাভ্যাসের পরিবর্তন হচ্ছে এবং প্রিজারভেটিভ এর ইউজ আমরা করছি। যার কারণে কোলন ক্যান্সার বাড়ছে। ইয়াং বয়সে ভাজাপোড়া বেশি খাওয়া ভাজা হচ্ছে। পোড়া বেশি খাওয়া হচ্ছে, ফাইবার আমরা কম খাচ্ছি কম। বা প্রিজার্ভড ফুড আমরা বেশি খাচ্ছি। হুম। ফ্রোজেন ফুড আমরা বেশি খাচ্ছি। কোলন ক্যান্সার বাড়ছে। তারপর আ বিভিন্ন মিউ রেডিয়েশন রেডিয়েশনের সেগুলো কারণে আছে। মিউটেশন হয়ে যাচ্ছে। হয়ে যায়। দেখা যায় আগে যে ক্যান্সার গুলো হয়তো ওল্ড এজ এ হতো, বয়সকালে হতো সেটা এখন অনেক ইয়াং পেশেন্ট এই হচ্ছে। স্মোকিং ও একটা ইম্পোর্টেন্ট কারণ। ইম্পোর্টেন্ট বিষয় আছে। আমরা যদি এগুলো কমাতে পারি ক্যান্সারের হার আমরা অনেক কমাতে পারব। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমরা আ স্বল্প পরিসরে অনেক কিছু জানলাম। ভবিষ্যতে আমরা বায়োপসি সলিউশন রিপ্রেজেন্টস আরো কনসালটেন্ট যারা আছেন তাদের সাথে কথা বলব। সেখান থেকে অনেক কিছু উঠে আসবে। তো আজকে এ পর্যন্তই। আমরা বায়োপসি সলিউশন উত্তরোত্তর সাফল্য কামনা করি, যাতে তারা একটা সঠিক ডায়াগনোসিস এর মাধ্যমে একজন পেশেন্টের হ্যাসেল অনেক কমিয়ে নিয়ে আসে, এবং সে যাতে সুন্দর এবং একটা সঠিক চিকিৎসা পায়, এই কল্পে যাতে সে একটা সুন্দর একটা রিপোর্টের মাধ্যমে বায়োপসি সলিউশন এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ ডক্টর সাদিয়া আফরিন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে।